আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। রাস্তাঘাট, গ্যাস, পানি ও ড্রেনেজ ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়াসা এবং তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বিত টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে পশ্চিম শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ স্থানীয় নাগরিকদের সমস্যা দেখতে এসে তিনি একথা বলেন। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সাড়া দেয় এবং প্রশাসনিক টিম পাঠানোয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, সরকার আন্তরিকভাবে বিদ্যুৎ সমস্যা সমাধান করার চেষ্টা করছে। আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচন এলাকায়। কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের যা করার প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য। ওই সংসদের বিবৃতি বাদ দেন, বাস্তবতায় চলে যায়। সেটা আমাদের সবার সমস্যা, একদিনের না দীর্ঘদিনের তৈরি সমস্যা। এগুলোও সমাধানে কিন্তু একটু সময় লাগবে, সময় দিতে হবে। এবং আমরা আশা করি যদি সরকারের সঙ্গত উদ্যোগে বিরোধী দলে আমরা যথাযথ সহযোগিতা করি, আমরা একটা ভালো দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এসব কর্মসূচিতে কবর জিয়ারত, পদযাত্রা, আলোচনা সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কফিন মিছিল, ফুটবল টুর্নামেন্ট এবং শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সহ নানা আয়োজন রেখেছে দলটি। জুলাইয়ের প্রথম দিনে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হচ্ছে। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা এবং উপজেলা পর্যায়ে বিচার ও গণভোট বাস্তবায়নে মাসব্যাপী পদযাত্রার রোড ম্যাপ ঘোষণা করবে এনসিপি। বড় বড় বিগ বিগ ক্যামেরা পার্সন আইছে আজকে। দর্শক, এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করে কথা বলছেন এনসিপি নেতারা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ না, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। এই সরকার আসার পরে মাত্র 2টি মামলার রায় আমরা পেয়েছি এবং তদন্ত কার্যক্রমে রিপোর্ট দাখিলে আমরা যথেষ্ট ধীরগতি দেখছি। ফলে আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে এবং অলরেডি শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে। আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। এদিকে জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জুলাই মাসের প্রথম প্রহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করেছে ছাত্রদল। এ সময় শহীদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শ ধারণের প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে শহীদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার, গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এছাড়া শহীদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং তাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয় এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্টরা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বড় 20টি ঘাটের প্রায় 10,000 ট্রলার এখন নদীতে রয়েছে। তবে দিন রাত পরিশ্রম করেও মেঘনা নদী ও বঙ্গোপসাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ।
বুক ভরা আশা নিয়ে নদীতে গিয়ে প্রতিনিয়ত শূন্য হাতে ফিরছেন জেলেরা। এতে নিস্তব্ধ হয়ে পড়েছে জেলার ২০টি বড় মাছের ঘাট। ইলিশের অকালে চরম মানবেতর জীবনযাপন করছেন এই পেশার সঙ্গে জড়িত লক্ষাধিক মানুষ। জেলেরা বলছেন, প্রতিদিন ট্রলারের জ্বালানি ও রসদ খরচ তুলতে গিয়ে দেনার দায় বাড়ছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, নদী আর সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় কি বলছেন জেলেরা, এবং আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন। জি, ধন্যবাদ নুসরাত আপনাকে। আপনি জানেন যে এখন ইলিশের ভরা মৌসুম চলছে এবং পুরো দমে ইলিশের মৌসুমটা এখন শুরু হয়ে গেছে গত 1 মাস আগে। এখন ইলিশের পুরো ভরা মৌসুম চলছে। আমি এই মুহূর্তে আছি হাতিয়ার সূর্যমুখী ঘাটে। এই ঘাটে এই মুহূর্তে থাকার কথা ছিল সরগরম হাঁকডাক এবং বিশাল জাঁকজমক, কিন্তু তার পরিবর্তে এক ধরনের নিস্তব্ধতা, হাহাকার বিরাজ করছে এখানকার ঘাটগুলোতে। শুধু এই ঘাটটি নয়, হাতিয়ার এই ধরনের 20টি ঘাটেই এক ধরনের হাহাকার বিরাজ করছে। আমি কথা বলছি জেলেদের সাথে, তারা বলছেন গত 1 মাস এবং 1 মাসের আগে থেকে তারা নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন, কিন্তু তাদের জালে তেমন একটা কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এতে করে প্রতিদিন তারা জ্বালানি খরচ, খাওয়া খরচ সহ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যে টাকা যাচ্ছে, তাতে তারা বড় ধরনের লোকসানের মধ্যে, আর্থিক সংকটের মধ্যে তারা দিন যাপন করছে। আমি কথা বলছি জেলেদের সাথে, তারা বলছেন যে এবছর অবরোধের পরপরে তারা নৌকা এবং জাল নিয়ে নদীতে নেমে পড়ছেন, কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় তাদের মানবতার জীবনযাপন করছে। শুধু তারা যে বিবেক আছেন তা না, তাদের পরিবার পরিজন চালাতে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। আমি কথা বলছি এখানকার ব্যবসায়ীদের সাথে, তারা বলছেন যে জেলেরা মাছ ধরে তীরে আনার পরে তাদের ব্যবসা বাণিজ্য খুবই জাঁকজমকভাবে চলে, কিন্তু এবছর প্রথম থেকেই ইলিশের দেখা না মেলায় তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। কর্মচারী এবং ঘাট শ্রমিকদেরকে তারা দৈনন্দিন বেতন দিতেও তাদের এক ধরনের হিমশিম করছে। শুধু ব্যবসায়ী নাই, এই জেলেপল্লী, জেলে পরিবার এবং এই ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট সবার মধ্যে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে এবং এক ধরনের হাহাকার বিরাজ করছে। জেলেপল্লীতে দেখা দিয়েছে এক ধরনের হাহাকার। এ ছিল আমার কাছে হাতিয়া থেকে ইলিশের হাহাকারের সর্বশেষ। নুসরাত, ধন্যবাদ। দিনাজপুরের হিলিতে গত 2 সপ্তাহ থেকে লোডশেডিং বেড়েছে। দিনে 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকে মাত্র 6 থেকে 7 ঘন্টা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি ও ঔষধের দোকানগুলোতে থাকা ফ্রিজ সচল রাখা যাচ্ছে না। বিশেষ করে জীবন রক্ষাকারী যেসব ঔষধ, ইনসুলিন ও ভ্যাকসিন নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করতে হয়, সেগুলো তীব্র গরমে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে লোডশেডিং। ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্যজীবী এবং এইচএসসি পরীক্ষার্থীরা। লোডশেডিংয়ের কারণে পরীক্ষার্থীদের পড়ালেখায় চরম ব্যাঘাত ঘটছে। দর্শক, লোডশেডিং এর বিষয়ে জানাতে হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, এই এলাকায় লোডশেডিং এর পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছেন, আমি এখন অবস্থান করছি হিলি পল্লী বিদ্যুতের অফিসের একবারে ভিতরে অবস্থান করছি। আপনাকে জানিয়ে রাখি যে আসলে লোডশেডিংয়ের অবস্থা কিন্তু অনেকটাই কিন্তু ভয়াবহ। আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টার মধ্যে কিন্তু দিনাজপুরে হিলিতে কিন্তু বিদ্যুৎ থাকে 6 থেকে 7 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টার মতন বিদ্যুৎ থাকে। এরপর থেকে কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ পাওয়া যায় না, অর্থাৎ ধাপে ধাপে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু লোডশেডিংয়ের যেটি পরিস্থিতি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এতে কিন্তু জনমনে কিন্তু অনেকটাই কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। কারণ আপনাকে জানিয়ে রাখি, যেহেতু বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু যেমনটি জানিয়েছে যে তাদের লেখাপড়া কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে, অর্থাৎ তারা যে মনোযোগ সহকারে যে একটা লেখাপড়া করবে সেটি কিন্তু তারা কোনো প্রকার করতে পারে না। বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু বিদ্যুতের লোডশেডিংটা কিন্তু বৃদ্ধি পায়। শহরে যদিও বা কিছু সময় কিন্তু কম লোডশেডিং থাকে, তবে গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু অনেকটাই কিন্তু ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা গ্রামের বেশ কিছু লোকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে আসলে বিশেষ করে দিনের বেলা যদি একটু কম বিদ্যুৎ থাকে তাতেও কোনো সমস্যা নেই, তবে রাত্রেবেলা তারা পরিশ্রম করার পর যে ঘুমিয়ে পড়বে
সেই সময়টাই কিন্তু বিদ্যুৎ থাকে না, এটা কিন্তু তারা অনেকটাই কষ্ট পোহাচ্ছে। তবে আমি এখানকার পল্লী বিদ্যুতে অফিসের যে এজিএম রয়েছে সরওয়ার্দী সাহেব, তার সঙ্গে কথা বলছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে চাহিদার তুলনায় কিন্তু কম বিদ্যুৎ পাচ্ছে, যার জন্যই কিন্তু তারা এই লোডশেডিংগুলো দিতে বাধ্য হচ্ছে। তবে আমি এখানে তিনি যেমনটি বলছেন যে আসলে এই হাকিমপুর উপজেলায় যে জোনাল পল্লী বিদ্যুৎ অফিস 2 রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিন 8 থেকে 9 মেগাওয়াট কিন্তু বিদ্যুতের চাহিদা রয়েছে, কিন্তু তারা চাহিদার তুলনায় কিন্তু অর্ধেকের কম পাচ্ছে, অর্থাৎ কখনো 2, 2.5, সর্বোচ্চ 3 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ পাচ্ছে। আর যার জন্য কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এখানে যে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, সবচেয়ে বেশি আরেকটা বিভাগে পড়েছে এখানকার যারা ঔষধের দোকানদার রয়েছে, তারা কিন্তু বলছে যে আসলে এই ফ্রিজে অনেক সময় বিভিন্ন ভ্যাকসিন তাদের রাখতে হয় বা বিভিন্ন মূল্যবান ওষুধগুলো রাখতে হয়, সেই ওষুধগুলো কিন্তু অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে অনেক সময় গুণগত মান কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে কিন্তু তারা অনেকটা লোকসানের মধ্যে পড়ছে। সব মিলে বলা যায় যে আসলে লোডশেডিংয়ের পরিস্থিতিটা অনেকটা ভয়াবহ এবং মানুষের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট পাচ্ছে মানুষ, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি থেকে পল্লী বিদ্যুতের অর্থাৎ বিদ্যুতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। রাজধানী ঢাকার উপর চাপ কমাতে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্প করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। সকালে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহরের সার্বিক নিরাপত্তায় 1 নম্বর সেক্টর এলাকায় ঢাকা মেট্রোপলিটনের অধীনে বারকাও পুলিশ ক্যাম্প পূর্বাঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন আগামী 2 মাসের মধ্যে নির্মাণাধীন পশ্চিম পুলিশ ক্যাম্পের কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে রাজধানী ঢাকা শহর পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করবে এবং সরকারের পরিকল্পিত সুদূর প্রসারী নগরায়ণ বাস্তব রূপ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।